হঠাৎ করে রাজনীতির চাকা ঘুরে যাচ্ছে জটিল একটা মোড়ে। বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন, আরেকটি গণ অভ্যুত্থানের আশঙ্কা। একই সঙ্গে শোনা যাচ্ছে নেপথ্যে নাকি সক্রিয় হয়ে উঠেছে ডিপ স্টেট, এমনকি ডক্টর ইউনূসকে রাজপথে নামারও আহ্বান উঠছে এখন। তবে কি আবারও বই হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি? নীরবে নীরবে যেন চারদিকে যেন এখন এক অদ্ভুত পরিস্থিতি, পদত্যাগের ঢেউ। একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন, আর সেই ধাক্কা সামলাতে গিয়ে বর্তমান সরকার কার্যত হিমশিম খাচ্ছেন। সম্প্রতি দিল্লি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটি ইতিবাচক ও উৎসাহমূলক বার্তা পাঠিয়েছেন তিনি, যা দলের ভেতরে সুসংবাদ হিসাবে আলোচিত হচ্ছে। হ্যাঁ, ভালো বলেছেন। কোন রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি। জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সকল রাজনৈতিক দলের গণতান্ত্রিক। কাজেই ভারত সরকার আওয়ামী লীগের প্রতি আশা ছেড়ে দিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আশা ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে তারা আর ভাবছেন না। এই সমীকরণটা লিখে ফেলা যত সহজ, এই সমীকরণটা মেলানো তত সহজ নয়। কারণ ভারত সরকার এখন পর্যন্ত বাংলাদেশে তাদের জন্য নির্ভরযোগ্য। হাসিনার আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার আইন পাশের পর এবার জামায়াতের পেছনেও উঠে পড়ে লেগেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কারণ রাজনীতির মাঠে এখন আর কোনো শক্ত দল তিনি রাখতে চান না। হাসিনাকে চিরতরে বিদায় করার পর সবাই ভেবেছিল দেশের রাজনীতিতে এবার হয়তো শান্ত দিন আসবে, মানুষ হয়তো একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবে। সরকারের ভিতরে এক ধরনের উত্তেজনা ছিল এবং আমাদের দেশে যারা রাজনীতি সচেতন ব্যক্তি তার অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে আসলে এই সফরে বাংলাদেশ কি পাবে, ভারত কি পাবে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে দর্শক, বাংলাদেশের চলমান রাজনীতিতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আপনার ইতিমধ্যে তা দেখে ফেলছেন ভিডিওর কিছু অংশ বিশেষে। দর্শক, রুবিনা ফারহানকে এবার এনসিপির সাথে যোগদান করতে যাচ্ছেন। আমরা একটি গণমাধ্যম থেকে জানতে পারছি রুবিনা ফারহান খুব তাড়াতাড়ি এনসিপির সাথে যোগদান করতে যাচ্ছে। এটা আসলে কতটুকু সত্য সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। দর্শক, তাহলে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। ভারত সরকার আওয়ামী লীগের প্রতি আশা ছেড়ে দিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আশা ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে তারা আর ভাবছেন না। এই সমীকরণটা লিখে ফেলা যত সহজ, এই সমীকরণটা মেলানো তত সহজ নয়। কারণ ভারত সরকার এখন পর্যন্ত বাংলাদেশে তাদের জন্য নির্ভরযোগ্য, মানে যারা কিনা বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে ভারতে আক্রমণকারীদের তৈরি করবেন না, প্রশিক্ষিত করবেন না, কিংবা ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের সীমান্তে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন না, এমন আর কোনো রাজনৈতিক পক্ষর সন্ধান এখনো পান নাই। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাশ করবার পরে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে ভারত সরকার নাকি কাতারে পাঠিয়ে দিতে চায় শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনাকে সরিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তুলতে ভারত সরকার উদ্গ্রীব হয়ে উঠেছে, এমন খবরাখবর প্রকাশিত হতে থাকে। বিশেষভাবে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক মানব জমিন, তারা এক দফা খবর ছাপে যে কাতার বা অন্য কোনো দেশে যেতেই রাজি নন শেখ হাসিনা। এরপর সম্প্রতি তারা খবর ছেপেছে যে রিফাইন্ড আওয়ামী লীগেও রাজি নন শেখ হাসিনা, এবং তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে গত সপ্তাহখানেক ধরে শেখ হাসিনাকে কি সত্যি ভারত আর রাখতে চাইছে না, ভারত কাতার পাঠিয়ে দিতে চাইছে, এই আলাপটা নানাভাবে দানা বেঁধে উঠেছে। দেখেন, কাতার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ কখনো আওয়ামী লীগের বা শেখ হাসিনার কোনো খাতিরের দেশ ছিল না। কাজেই কাতার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ খুব মানে আগ্রহের সঙ্গে শেখ হাসিনাকে একটা অনির্দিষ্ট সময়ের জন্য রাজনৈতিক আশ্রয় বা আতিথ্য দিতে চাইবেন, সেটা ভাববার কোনো কারণ নাই। এমনকি শেখ হাসিনার কখনো মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে এমন কোনো খাতির দেখা যায় নাই, বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর গণতন্ত্রের বিষয়ে আওয়ামী লীগের রাজনীতির এমন কোনো ভক্তি শ্রদ্ধা দেখা যায় নাই যে সে তার উপরে ভরসা করে শেখ হাসিনা কাতার রওনা হবেন। শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন এ প্রসঙ্গে যখন 2025-এর অক্টোবরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতারা প্রশ্ন করেছিলেন, তিনি স্পষ্টতই বলেছিলেন শেখ হাসিনা ততদিনই থাকবেন ভারতে যতদিন তিনি চাইবেন। এই একই কথা স্পষ্টভাবে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে আইআইটিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গত ডিসেম্বরে বলে আবারও শিরোনাম হয়েছিলেন যে শেখ হাসিনা ঠিক ততদিন ভারতে থাকবেন যতদিন তিনি চাইবেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
সিদ্ধান্তের ব্যাপার। কাজেই ভারত সরকার হঠাৎ করে শেখ হাসিনাকে কাতার পাঠিয়ে দিতে চাইবে, এই পুরো গল্পটা ভীষণভাবে যে গাঁজাখড়ি সেটা বুঝতে খুব বড় রাজনৈতিক বিশ্লেষক বা আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে খুব বেশি ধারণা থাকবার প্রয়োজন হয় না। ভারত সরকার সেই 1959 সাল থেকে চীনের এই যে দুর্দণ্ড প্রতাপশালী সরকার এবং চীনের সরকারের সঙ্গে তাদের সম্পর্কের যে ওঠানামা, এক রকমের বিরূপ সম্পর্ক, এর মধ্যেই কিন্তু দালাই লামাকে আশ্রয় দিয়ে গেছে। শুধু তাই নয়, দালাই লামা ভারতেরই হিমাচল প্রদেশে ধর্মশালায় রীতিমতো নির্বাসিত সরকার পরিচালনা করছেন। দেখেন, শেখ হাসিনাকে ভারত হাসিনার আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার আইন পাশের পর এবার জামায়াতের পেছনেও উঠে পড়ে লেগেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কারণ রাজনীতির মাঠে এখন আর কোনো শক্ত দল তিনি রাখতে চান না। হাসিনাকে চিরতরে বিদায় করার পর সবাই ভেবেছিল দেশের রাজনীতিতে এবার হয়তো শান্ত দিন আসবে, মানুষ হয়তো একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবে। কিন্তু সবার সেই আশায় পুরোপুরি জল ঢেলে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। গদি সারা জীবন নিজের পকেটে ভরে রাখার এক বিশাল গোপন মিশনে নেমেছেন তিনি। তারেক রহমান চান না কেউ তার কথার উপর কোনো কথা বলুক বা তার কাজে কোনো বাধা দিক। তাই এবার তারেকের নতুন নিশানায় পরিণত হয়েছে একসময়ের খুব কাছের দল জামায়াতে ইসলামী। জামায়াতের রাজনীতির ময়দান থেকে একেবারে মুছে ফেলতে কিংবা জেলের ঘানি টানাতে এমন এক জটিল জাল বোনা হয়েছে যা থেকে বের হওয়ার কোনো উপায় আপাতত দলটির সামনে নেই। তারেক সরকার এমন এক গোপন ফাঁদ তৈরি করেছেন যা দেখে চারিদিকের মানুষের চোখ যেন ছানা বড়া হয়ে গেছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পারব কিভাবে জামায়াতের 11 দলীয় জোটের সাথে এনসিপিও জামাতকে মহাবিপদে ফেলতে পেছন থেকে কলকাঠি নাড়ছে, আর কিভাবে পুরনো দিনের ঘটনাকে হাতিয়ার করে সবাইকে সাইজ করার এক ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে। হাসিনা সরকারের পতনে রেশ কাটতে না কাটতেই দেশের রাজনীতিতে আরেক দফা বিশাল ঝড় শুরু হয়েছে। অর্থাৎ সংসদে এমন এক বিল পাশ করানো হলো যা দেখে তাবৎ রাজনীতিবিদদের চোখ যেন কপালে উঠেছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নামের একটি বিষয়কে কেন্দ্র করে সরাসরি আইনের রূপ নেওয়া হয়েছে বর্তমান সংসদে। আর এই নতুন আইনের ভেতরে লুকিয়ে আছে তারেক রহমানের আসল দাবার চাল। সেখানে খুব চালাকি করে উল্লেখ করা হয়েছে যে ৭১-এ পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে তৎকালীন মুসলিম লীগ অর্থাৎ জামায়াতে ইসলামী এবং নিজামে ইসলামী। এই নামগুলো কাগজে কলমে আইনের ভেতর বহাল রাখার মানে হলো একটা বিশাল আইনি ফাঁদ তৈরি করা। এই ফাঁদ থেকে বের হওয়া যে কতটা কঠিন তা জামায়াতের নেতারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এর ফলে যে কোনো সময় জামায়াতে ইসলামীকে ৭১-এর সেই ভয়ঙ্কর কাজের দায়ে আবারও বড় আদালতে দাঁড় করানো সম্ভব হবে। তারেক রহমানের সরকার এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে জামায়াত একেবারে মাইনকাট চিপায় ফেসে গেছে। এই আইনের গ্যারাকালের মাধ্যমে দলটির বড় বড় নেতাদের যে কোনো সময় জেলের ভেতরে ঢোকানোর রাস্তা একদম পরিষ্কার করে দেওয়া হলো। ক্ষমতার গদি সারা জীবন নিজের কবজায় রাখতে এবং বিরোধীদের শায়েস্তা করতে এর চেয়ে বড় অস্ত্র আর কি হতে পারে। এই আইন পাশের মাধ্যমে মূলত একটা কড়া বার্তা দেওয়া হলো যে মাঠে কেবল একজনই দাপট দেখাবেন আর বাকিদের মাথা নিচু করে রাখতে হবে। কেউ টুশব্দ করলেই তাকে জেলের ভাত খেতে হবে। তারেক রহমান যেন এক পাক্কা খেলোয়াড় হিসেবে পুরো মাঠ নিজের দখলে নেওয়ার জন্য কোমর বেঁধে মাঠে নেমেছেন। তার এই কুবুদ্ধির কাছে সবাই এখন অসহায় হয়ে পড়েছেন। তবে সবচেয়ে বড় চমকটা এসেছে একেবারে নিজের ঘরের ভেতর থেকে। রাজনীতিতে যে শেষ বলে কিছু নেই, শেষ কথা বলে কিছু নেই এবং স্বার্থের জন্য সবাই রং বদলাতে পারে, এবার খুব ভালো করে টের পাচ্ছে জামায়াতের নেতারা। যাদেরকে তারা নিজেদের জোটের সাথী ভাবত তারাই এখন পিঠে ছুরি মারছে। জামায়াতে ইসলামী তো আর একা রাজনীতি করে না, কারণ তাদের 11 দলের একটা বড় জোট আছে। এই জোটের অন্যতম সাথী হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সংসদে যখন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই আইনের বিরুদ্ধে গলা ফাটিয়ে আপত্তি জানিয়েছিলেন, তখন তার পাশে দাঁড়ানোর মতো জোটের কেউ ছিল না। সবাই যেন হঠাৎ করে বোবা হয়ে গিয়েছিল। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো জামায়াতের সাথে থাকা এই 11 দলীয় জোটের অন্যতম সাথী এনসিপি একেবারে চুপিসারে বড় ধরনের এক বিশ্বাসঘাতকতা করে বসেছে। তারা স্পিকারকে লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছে এই যে এই বিলে তাদের বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। জোটের সঙ্গী হয়ে এমন ঘোর বিপদের দিনে এনসিপি এই ডিগবাজি নেওয়ার পেছনে কার ইশারা রয়েছে তা বুঝতে খুব একটা মাথা খাটানোর প্রয়োজন হয় না। পর্দার আড়াল থেকে তারেক সরকার কি তবে এমন কোনো গোপন চাল চেলেছেন যার ফলে জোটের লোকেরাই জামায়াতের গলায় পাড়া দিচ্ছে? জোটের সাথে এনসিপির এমন এক আসল রূপ দেখে জামায়াতের নেতাদের রীতিমতো যেন মাথায় হাত।
তারা এখন স্পষ্ট করে বুঝতে পারছেন চারিদিক থেকে তাদের একঘরে করে ফেলার এক নিখুঁত মাস্টার প্ল্যান চালানো হচ্ছে। এনসিপির এই রহস্যময় চিঠি দেওয়া প্রমাণ করতে পারে যে তারেক রহমানের ভেলকির সামনে কোনো জোটই আর টিকতে পারছে না। বিপদের সামনে যে কেউ কাউকে চেনে না, সেটাই এখন দিনে